স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথে। এবার জানাবো খবরের বিস্তারিত। জাতীয় নির্বাচন আগে না স্থানীয় আগে, এমন প্রশ্ন নিয়ে গেল কিছুদিন ধরে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য প্রকাশ্যে এসেছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম সভায় তাই এটি ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। বিএনপি সহ প্রায় সব দলই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চেয়েছে, তবে কয়েকটি ইসলামী দল নির্বাচনের আগে সংস্কারের দিকে জোর দিয়েছে বেশি। অবশ্য তারাও দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন চায়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম সভার দিকে দৃষ্টি ছিল গোটা দেশের। বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে শনিবার বেলা 3:30টার দিকে এই বৈঠক শুরু হয়। দেশের 27টি দলের শতাধিক প্রতিনিধি এতে অংশ নেন। বৈঠক শেষে একে একে বেরিয়ে গণমাধ্যমের সামনে জানান তাদের কথা। বিএনপি মহাসচিব ছোট এবং প্রায় এক কথায় জানিয়ে দিয়েছেন সবার আগে তার দল জাতীয় নির্বাচন চায়। ন্যূনতম ঐক্যমত তৈরি হবে, সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। একে একে সমমনা অন্যান্য দলের নেতারাও প্রায় একই সুরে কথা বলেন। কারো কারো মুখে ছিল আওয়ামী লীগের বিচারের দাবি। জাতীয় সংসদ নির্বাচন, যেটা সংবিধান সংস্কার সভার নির্বাচন হিসেবে আমরা বলছি, সেটা এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। এই আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক, এই আওয়ামী লীগ এখন অপ্রয়োজনীয়, তারা পরাজিত, তারা পলাতক, তাদের ফিরে আসার খুব সুযোগ নেই। পরবর্তী পর্যায়ে প্রত্যেকটা সংস্কার কমিশনের সাথে আমাদের আলাদা আলাদা বৈঠক হবে। চলতি বছরের মধ্যেই নির্বাচন চায় হেফাজতে ইসলামও। যে অন্তত আগামী নির্বাচন বাস্তবায়ন হওয়ার আগেই বিগত এই ফ্যাসিবাদী শক্তির এবং এই হত্যাকারী শক্তির তাদের কিছু বিচার এটা দৃশ্যমান হবে। জামায়াতে ইসলামের পক্ষ থেকেও দ্রুত নির্বাচন দাবি করা হয়, তবে তার আগে তারা চান সংস্কার। গণ অধিকার পরিষদ চায় আগে স্থানীয় নির্বাচন। সকল পজিটিভ সিদ্ধান্তে জামায়াতে ইসলামী সমর্থন জানাবে, আমরা এটা ঘোষণা করছি এবং আমরা এটা বলেছি যে এই সংস্কার কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তগুলো পৌঁছার পরে যথাশীঘ্র সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য। নেগেটিভ অর্থে কর্তৃত্ববাদ নয়, কিছু ক্ষেত্রে লিড দেওয়া, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা সহ সরকারকে শক্ত ভূমিকা নিতে হবে দেশ, জাতি এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের প্রয়োজনে। এই বিষয়ে অন্যান্য রাজনৈতিক দল তাদের বিভিন্ন প্রস্তাব তুলে ধরে। তারাও দ্রুততম সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচনের দাবি জানিয়েছেন। নির্বাচন করবার জন্য যতটুকু সংস্কার দরকার অতটুকু সংস্কার সেরে আপনারা দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচনের সময়সীমা ঘোষণা করুন। অবশ্য সব রাজনৈতিক দলই অন্তর্বর্তী সরকারকে সমর্থন জুগিয়ে যাওয়ার কথা বলেছে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। আজ থেকে শুরু হচ্ছে 3 দিনের ডিসি সম্মেলন। সকাল 10:30টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নিজ কার্যালয়ের শাপলা হলে এই সম্মেলনের উদ্বোধন করবেন। এবারের জেলা প্রশাসক সম্মেলনে বিভিন্ন অধিবেশন, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, দিক নির্দেশনা গ্রহণ এবং সমাপনী অনুষ্ঠান সহ মোট 34টি কার্য ও অধিবেশন থাকার কথা রয়েছে। মন্ত্রী পরিষদ বিভাগের তত্ত্বাবধানে প্রতি বছর সরকারের নীতি নির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সরাসরি মতবিনিময় ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে জেলা প্রশাসক সম্মেলনের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে সম্মেলন উপলক্ষে ডিসি ও বিভাগীয় কমিশনারদের পক্ষ থেকে দেয়া প্রায় 1050টি প্রস্তাবের মধ্যে আলোচনার জন্য মরণাস্ত্র ও ছড়া গুলির ব্যবহার নিষিদ্ধ করা সহ 354টি প্রস্তাব নির্ধারণ করা হয়েছে। 18 ফেব্রুয়ারি শেষ হবে সম্মেলন। আখেরি মোনাজাতে আজ শেষ হচ্ছে সাতপন্থীদের বিশ্ব ইজতেমা। বেলা 12টার শুরু হবে মোনাজাত। পরিচালনা করবেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে অবস্থানকারী মুসল্লি ছাড়াও গাজীপুর ও আশপাশের ধর্মপ্রাণ মানুষ আখেরি মোনাজাতে শরীক হবেন। আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তার নজরদারি বাড়িয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আখেরি মোনাজাত শেষে তাবলিগের দাওয়াতি কাজে বের হবেন দেশ বিদেশের মুসল্লিরা। তাবলিগ জামায়াতের দিল্লির নিজামুদ্দিন মারকাজের মাওলানা সাদ অনুসারীদের উদ্যোগে আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে 85টি খিত্তায় অবস্থান নেন। এই পর্বে 49টি দেশের 1449 জন মেহমান ময়দানে রয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা। ইজতেমার আরও খবর জানাতে ইজতেমা ময়দান থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আজ তো আখেরি মোনাজাত তো শুরু হবে 12টা থেকে 12:30টার মধ্যে। তো এই মোনাজাতের আগে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে, সব মিলিয়ে প্রস্তুতি কেমন দেখছেন, নিরাপত্তা ব্যবস্থা সব মিলে জানাবেন। সাথী, আখির মোনাজাতের আগে যে বিষয়টা শুরু হয় সেটা হচ্ছে যে বাদ ফজর আহ্বানের মধ্য দিয়ে এই যে আজকে শেষ যে দিনটি সেটা পরিচালনা করা হয়। তার মধ্যে আজকে ইতিমধ্যেই
বাদ ফজর আম বয়ান কিন্তু শুরু হয়েছে। যেটা করছেন তিনি হচ্ছেন মাওলানা ইউসুফ সাদ বিন সাদ। এর পরবর্তীতে যেটা হবে সেটা হচ্ছে যে সকাল 9:30 মানে আর 1.5 ঘন্টা পরে যেটা আমরা জানতে পেরেছি যে এখানে হেদায়েতি বয়ান চলবে এবং কি নসিহতের বয়ান। তার পরবর্তীতে হেদায়েতি বয়ান মূলত এখানে যারা এসেছেন, যারা মেহমান হিসেবে এসেছেন, এই 3 দিনের এই টানা 3 দিনের মেহনত যারা করেছেন তাদের যে হেদায়েতি বয়ান, হেদায়েতি যে বিষয়গুলো যেখানে এখান থেকেই আল্লাহকে রাজি খুশি করার জন্য যে এই যে মেহনত করেছেন তারা, সেই ইসলামের যে শিক্ষা অর্জন করেছেন বিগত 3 দিনের, সেই হেদায়েতের মাধ্যমেই তারা এখান থেকে আবার নতুন করে সফর শুরু করবেন। যে ধরনের কার্যক্রম হয়ে থাকে সেগুলো নিয়েই কিন্তু আসলে আলোচনা হচ্ছে এখন, বা হবে কিছুক্ষণ পরেই হবে। আর এখান থেকে অনেকেই বিদেশ সফর করবেন, অনেকেই চিল্লায় বের হবেন, অনেকে 3 দিনের সফর করবেন। এইভাবেই কিন্তু তারা অনেকেই ইসলামের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার কাজ করবেন। এর পাশাপাশি অনেকেই নিজ বাড়িতে যাবেন, তার পরিবারের স্বজনদের সাথে ইসলামের পথে বা দিনের পথে কিভাবে চলতে হয়, আমল করতে হয় কিভাবে, সেই বিষয়গুলো তারা আলোচনা করবেন পরিবারের সাথে। পাশাপাশি যে আত্মীয় স্বজন রয়েছে, এরপর এলাকাবাসী রয়েছে, প্রত্যেকটা মহল্লায় তারা এই যে ইসলামের দাওয়াত কিভাবে পৌঁছে দিতে হয় সেই বিষয়গুলো নিয়ে কাজ করবেন তারা। এর মধ্যে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আপনি জানেন আখির মোনাজাত শুরু হওয়ার কথা, আনুমানিক আয়োজকরা বলছেন যে 12টার দিকে শুরু হওয়ার কথা, পরবর্তীতে হয়তো বা সেটা আধা ঘন্টা স্থায়ীকাল থাকতে পারে সেই মোনাজাতের, এবং কি সেই মোনাজাতটি করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। আর এক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এবারে ইজতেমায় কিন্তু সবশেষ যে তথ্য আমাদের কাছে আছে সেটা হচ্ছে 3 জন মুরব্বী মারা গিয়েছেন। তো এখন যে খিত্তা যে আমল চলছে, সেই আমলের যারা জিম্মাদার রয়েছেন তাই সেই সাথী ভাইদেরকে একসঙ্গে করে নিয়ে কিন্তু এই যে টানা 2 দিনের 3 দিনের যে সফরে কি শিখলেও কে কোথায় বের হবেন বা তারা সফরে বের হবেন কিনা সেসব বিষয় জিম্মাদাররা কিন্তু তারা পর্যালোচনা করছেন, এবং কি বোঝানো হচ্ছে যে দিনের রাস্তা চলা কতটা সহজ সেই বিষয়গুলো অবশ্যই পালন করতে হবে, তাহলে আমল আসবে, দিনের রাস্তা চলা সহজ হবে। সেই আল্লাহকে রাজি খুশি করার জন্যই এই যে টানা 3 দিনের মেহনত, এই যে কষ্ট, সেই কষ্টটা সাফল্য আসবে। এখানে অনেকেই আছেন, একটু জানতে চাই আপনার কাছে যে আজকে তো আখির মোনাজাত, কি চাইবেন আল্লাহ তাআলার কাছে? আল্লাহ তাআলার কাছে চাইবো আমরা এই দুনিয়ার বুকে এসেছি, যেমন এই দুনিয়ার বুকে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলের সুস্থতা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের সমস্ত জিন্দেগির গুনাহ খাতা মাফ করুন। আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলি আমরা এই দুনিয়ার বুকে থেকে করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়, দুনিয়ার বুকে সবকিছু খুশি হয়, সেরকম ধরনের কাজ আমরা সবাই যেন করতে পারি। সেই আচ্ছা, এই 3 দিনের যে মেহনত শুধুমাত্র কি আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্যই? জি, আল্লাহ তাআলা রাজি, এবং আমরা সবাই যা কিছু জানার দরকার বা বোঝার দরকার আল্লাহ তাআলার মাওলানা আছেন, তারা আমাদের বুঝাইছেন, আমরা বুঝছি, এবং সূরা কারাতগুলো আমাদের সুন্দর স্পষ্টভাবে তারা তালিম দিয়েছে, আমরা শিখছি। অসংখ্য ধন্যবাদ। সাথে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে তবলিগ জামাতের একটি বিষয়, সেটা হচ্ছে 6 তরিকায় চলতে পারলে ইমানের রাস্তা চলা অতি সহজ, সেই অনুযায়ী সেই পথ তারা কিন্তু আসলে বেছে নিয়েছেন, এবং এখান থেকে অনেকেই বিদেশ সফর করবেন, কেউ 3 মাসের সফরে তারা বের হয়ে যাবেন। তো আসলে এইখান থেকে যে শিক্ষাটা, সেই মূলত শিক্ষাটাই তারা কাজে লাগাবেন তাদের জীবনে, এবং কি শুধুমাত্র একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে পরকালে শান্তি লাভের আশায় এবং কি আল্লাহ সন্তুষ্টি লাভের আশায়। তো এই ছিল এখান থেকে সাথী সবশেষ। ধন্যবাদ আরিফ। ঋণের চড়া সুধার দাম দিয়েও চাহিদা মতো জ্বালানি না পাওয়া আর রাজস্ব বিভাগের হয়রানিতে নাকাল তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা, এসব অভিযোগ শোনারও যেন কেউ নেই। শিল্প মালিকদের সংগঠনের শীর্ষ পদে বসে আছে আমলা। চতুর্মুখী সংকটে দিশেহারা উদ্যোক্তারা। তাদের দাবি, প্রধান রপ্তানি খাতের পতন দেখতে না চাইলে সরকারকে দ্রুত সব সমস্যার সমাধান করতে হবে। নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিতের আশ্বাস দিয়ে কয়েক দফায় গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়েছিল আওয়ামী লীগ সরকার, কিন্তু ক্ষমতায় থাকতেই তারা তা নিশ্চিত করতে পারেনি। চড়া দাম দিয়েও এখন শিল্প মালিকরা মানসম্মত জ্বালানি পাচ্ছেন না। এই অবস্থা ঢাকার আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্প ঘন এলাকা জুড়েই। আমরা গ্যাসের অভাবে কিন্তু এলপিজি দিয়ে, সিএনজি দিয়ে ফেকে রাখার চেষ্টা করছি, এবং গত সরকার আমলে অনেকে গ্যাস লাইন প্যানে অনেকে পেয়েছে, যারা পেয়েছে একটা বন্ধ হচ্ছে। এগুলি জ্বালানির অভাবে এমনিতেই কমেছে উৎপাদন সক্ষমতা, তারপরও ব্যাংকের ঋণের চড়া সুদ আর নানা জটিলতায় মিলছে না চাহিদা মতো মূলধনের যোগান। এতে করে আমদানি করা যাচ্ছে না কাঁচামাল, আর এসব কারণে প্রতিযোগিতার দৌড়ে পিছিয়ে পড়েছে বেশিরভাগ কারখানা। মনিটারি পলিসি প্রচণ্ডভাবে টাইটিং করে দিয়েছে। এই টাইটনিংয়ের কারণে
আগে যে শ্রেণীকরণ হতো, একটি কোম্পানি আগে 6 মাস পর্যন্ত যদি কোনো ঋণ থাকলে পরিশোধ করে এটাকে নির্দিষ্ট পর্যায়ে রিস্কেডিউল করে আনতে পারতো, সেটি এখন 3 মাসের মধ্যে এটিকে ব্যাংক্রাফসি ডিক্লেয়ার করে দেওয়া হয়। এতেই সংকটের শেষ নেই। দেশের প্রধান রপ্তানি খাত প্রাধান্য পাচ্ছে না জাতীয় রাজস্ব বোর্ডের কাছে। ব্যবসায়ীদের অভিযোগ, বন্দরে শুল্কায়ন জটিলতার এখনো সমাধান হয়নি। যখন আমরা আমদানি করে থাকি ফেব্রিক্সগুলো, সুতাগুলো, অ্যাক্সেসরিজগুলো, এয়ারপোর্টের আমাদের অনেক দিন পরে থেকে রিলিজ, ধরেন আজকে একটা মাল চিটাগাং পোর্টে আসলো, এটা অনেক ক্ষেত্রে 1-2 সপ্তাহ 3 সপ্তাহ লেগে যায় কাস্টমস রিলিজ করতে। উদ্যোক্তাদের অভিযোগ, এসব সংকট নিয়ে কথা বলার মতো নেতৃত্বও নেই এখন বিজিএমইএতে। বিজিএমইতে 35 জনের বোর্ড, বাট এখন কাজ করতেছে একজন সরকারি কর্মকর্তা আর হলো মাত্র 10 জনের মধ্যে 2-3 জন অনুপস্থিত। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর নানা সংকটের মধ্যেও চলতি অর্থবছরের 7 মাসে এখাত থেকে রপ্তানি আয় হয়েছে $2,355 কোটি। গেল অর্থবছরের একই সময়ের চেয়ে যা প্রায় 12% বেশি। বিশ্লেষকরা তাগিদ দিচ্ছেন ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রাখার। আরও বেশি করে আমাদের উৎপাদন করা, সেইটা বাড়াতে হবে এবং সেটার জন্য প্রযুক্তি, দক্ষতা, শ্রমিকদের এগুলি বাড়াতে হবে। এটা হলে আমাদের অনেক সুযোগ রয়েছে। যদিও উদ্যোক্তাদের শঙ্কা, চলমান সংকটগুলো সমাধান না করলে আগামীতে প্রধান রপ্তানি খাতের আয় কমবে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের নয়াদিল্লির রেল স্টেশনে ভিড়ের মধ্যে কুম্ভ মেলার 18 পুণ্যার্থীদের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অন্তত 4 জন শিশু আর অধিকাংশই নারী। দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনের 13 ও 14 নম্বর প্ল্যাটফর্মে প্রয়াগরাজে যাওয়ার অপেক্ষায় ছিলেন কুম্ভ মেলার শত শত পুণ্যার্থী। 2 প্ল্যাটফর্মে ট্রেন আসতে দেরি হওয়ায় ভিড়ের মধ্যে দম বন্ধকর পরিস্থিতি তৈরি হয়। এ সময় যাত্রীদের ধাক্কাধাক্কিতে ঘটনাস্থলে মৃত্যু হয় অন্তত 15 জনের। আহতদেরকে হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় আরও 3 জনের। কর্তৃপক্ষ বলছে, ভিড়ের কারণে পরিস্থিতি 10 থেকে 15 মিনিটের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর মধ্যে ঘটনার বিস্তারিত জানতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়ার আক্রমণের মুখে মার্কিন সহায়তা ছাড়া ইউক্রেনের টিকে থাকার সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গেল শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির মিট দ্য প্রেস উইথ প্রেসিডেন্ট ভলকার শীর্ষক অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে একথা বলেন জেলেনস্কি। সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া রাশিয়ার আক্রমণের সামনে ইউক্রেনের টিকে থাকার সুযোগ কম। তিনি আরও বলেন, পুতিন যুদ্ধ শেষ করতে চায় না, তিনি একটি অস্থায়ী যুদ্ধবিরতি চান, যা রাশিয়ার সেনাবাহিনীকে পুনর্গঠন করতে সহায়তা করবে। এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জার্মানির মিউনিখেও নিরাপত্তা সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন জেলেনস্কির সঙ্গে। বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তুলতে ইউরোপীয় সেনাবাহিনী গঠনের আহ্বান জানান জেলেনস্কি। অন্যদিকে অবিলম্বে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান করতে এই সপ্তাহেই 2 নেতার সাথে ট্রাম্প কূটনৈতিক আলোচনা করবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে CNN।